এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে অনেকটাই বেজে গেছে, সকাল 11টা মতন বাজছে আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতা উইটনেস করতে। তো যাওয়াটা সম্ভবত মেট্রো করে যাব, মানে পাবলিক ট্রান্সপোর্ট। এভাবেই আর কি আমরা বার্সেলোনাতেও ঘুরেছিলাম, এখানেও এরমভাবেই ঘুরবো। যেটা এক্সপ্লোর করব সেটা অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। বাইরে ওয়েদার ঠিকঠাক, মানে খুব যে গরম রয়েছে তা নয়, এরকম একটা ব্যাপার। তো চলো তাহলে বাইরে বেরোই, তারপরে বেরিয়ে বাকিটা তোমাদের সাথে এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমরা একদম নিমেষের মাথায় পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। মাত্র 3টে স্টপ পরেই আমরা নেমে গেছিলাম মোনাস্টেরাকি স্কোয়ার বলে একটি স্টপে। এখান থেকেই হাঁটতে হাঁটতে পৌঁছানো যাবে অ্যাক্রোপলিসে। মেট্রোতে নাম, আমরা মেট্রোতে করে নেমে এখন মোনাস্টেরাকি স্কোয়ার বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বেশ হ্যাপেনিং জায়গা। আর এখান থেকে এখন অ্যাক্রোপলিস, যেটাকে বলে অ্যাক্রোপলিস অফ এথেন্স, সেই দিকে হেঁটে যেতে হবে। খুবই এক্সাইটেড। আর জায়গাটার মানে অন্যরকম একটা ভাইব। হ্যাঁ, মানে ইউরোপিয়ান, কিন্তু তার মধ্যে আবার অন্যরকম। আমি সুভেনিয়ার সবগুলো দেখে পুরো মাথা ঘুরে যাচ্ছে। আসবো। টুপি নেবে নাকি? এখানে রোদ আছে ভালো, দেখা যাক। কিন্তু ওয়েদার অপূর্ব, মানে দারুণ হাওয়া দিচ্ছে। আমরা দুজনে দুটো টুপি নিয়েছি আর খুবই একজন মানে ভালো মানুষের সঙ্গে আলাপ হলো। তিনিও বাংলা ভাষায় কথা বলছিলেন, তো তার দোকান থেকে আমরা টুপিটা নিয়েছি। আর তিনি আবার এটা আমাদের উপহারও দিয়েছেন, একটা ফ্রিজ ম্যাগনেট। ঢাকা ফরিদপুরের মানুষ। খুবই অন্যরকম লাগলো, এত সুন্দর করে। আর বাংলায় কথা বলছি বলেই উনি আমাদের সাথে এসে আবার বাংলায়, আমরা তো বুঝতেই পারিনি। আমরা ভেবেছি বোধহয় স্পেনের কেউ হবেন বা হয়তো এখানকারই কোনো মানুষ হবে। তো খুবই ভালো লাগলো। এখন দেখা যাক, হাঁটা এখন অনেক দূরে, চলো হাঁটতে থাকি। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আর দারুণ একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা হাঁটার পরে আমরা একটি পাহাড়ে এসে পৌঁছলাম, যার নাম হলো এরিওপেগাস হিল। আর এখান থেকে কিন্তু অ্যাক্রোপলিস, ওই যে দূরের পাহাড়টি, সেটিও দেখা যাচ্ছে। জানতে পারলাম যে এই এরিওপেগাস হিলে প্রায় 5ম শতাব্দীর, মানে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর আগে অবধিও কিন্তু এটি কাউন্সিল বসানো হতো, যেখানে শহরাঞ্চলের নানা ধরনের ঘটনার বিচার হতো। এবং কোনো কোনো জায়গায় এই পাহাড়টিকে সুপ্রিম কোর্ট অফ গ্রিসের সঙ্গেও কিন্তু তুলনা করা হয়। তবে ইতিহাস একদিকে থাকলেও এথেন্স শহরকে এত সুন্দর করে এই পাহাড়টিতে এসে এই প্রথম দেখলাম। এরপরে অ্যাক্রোপলিস হিলে যাওয়ার জন্য কাটতে হলো টিকিট। আর তারপরে দাঁড়িয়েছিলাম একটা লাইনে। লাইনটা বড় হলেও খুব একটা দাঁড়াতে হয়নি। আর তার কিছু পরেই আমরা এগোতে থাকলাম অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে। এই অ্যাক্রোপলিস হিলে বিভিন্ন কোণায় রয়েছে অসাধারণ কিছু ঐতিহাসিক স্থাপত্য, যা দেখে সত্যি তাক লেগে যাওয়ার মতন। প্রথমেই যা দেখলাম সেটা হলো একটি রোমান থিয়েটার। একে বলা হয় ওডিয়ন অফ হেরোডাস অ্যাটিকাস, আবার কোনো কোনো জায়গায় বলা হয় হেরোডিয়ান। এবং জানা যায় যে প্রায় 161 অ্যানো ডমিনি এটি তৈরি হয়েছিল। এবং তারপর প্রায় 1950 এই সাল থেকে রেনোভেশনের কাজও শুরু হয়েছিল। এইসব তথ্যগুলো যেমন ইন্টারনেটেও অ্যাভেলেবল, তেমনই কিন্তু এই প্রত্যেকটি স্থাপত্যের কাছে তার সম্বন্ধে ছোট করে বিবরণ দিয়ে যে ইতিহাস বলা রয়েছে,
সেখানেও এই একই কথা। তবে এই যে ছবিটি আমি তোমাদের দেখাচ্ছি, এটা 1870 থেকে 1880 সালে আনুমানিক তোলা হয়েছিল এবং এটা আমি ইন্টারনেট থেকেই পেয়েছি। এরপর আস্তে আস্তে এক পা দুপা করতে করতে আমরা ফাইনালি উঠতে শুরু করলাম অ্যাক্রোপলিসের অ্যাকচুয়াল যে পাহাড়টি রয়েছে সেখানে। কি বলবো আমি তোমাদের জানি না, কারণ এই জায়গাটায় আসার পরে আমরা বিভিন্ন মানুষকে একই কথা বলতে শুনছিলাম যে এত দিনের অপেক্ষা, এত দিনের প্রতীক্ষা এবং এই যে একটা স্বপ্ন গ্রিসে আসা এবং এই ইতিহাসকে সাক্ষী রেখে একটা অন্য ধরনের স্বপ্নকে জয় করা, এটা যেন সত্যি হতে চলেছে। হাজার হাজার বছর ধরে মানুষের আনাগোনা এখানে চলছে বিভিন্ন প্রান্তর থেকে পৃথিবীর, যেখানে পায়ে পায়ে চলতে চলতে এই এত বছরের পুরনো মার্বেলের ওপর দিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়েছিলাম সেই গ্রিক পার্থেনন টেম্পলের দিকে, যা দেখে এক কথায় সত্যিই বলতে হয়, আহা কি দৃশ্য দেখিলাম। পার্থেনন, এই মন্দিরটি গ্রিসের এথেনিয়ান অ্যাক্রোপলিসে অবস্থিত, যা দেবী এথেনাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। এই পার্থেননের গায়ে এমন কিছু নকশা রয়েছে যা প্রাচীন গ্রিক শিল্পের এক অনন্য নিদর্শন। প্রাচীন গ্রিস, গণতন্ত্র, যা এখান থেকেই শুরু হয়েছিল এবং পাশ্চাত্য সভ্যতার এক যথাযথ প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় এই পার্থেননকে। এই পার্থেনন কথাটি এসেছে গ্রিক শব্দ পার্থেনোস থেকে, যার অর্থ হলো মেয়ে বা কন্যা। আবার এখানে দেখলাম লেখা রয়েছে এটিও ধরা হয় যে একজন কুমারী অবিবাহিতা নারী। পার্থেনোস বলতে এটিও কিন্তু বোঝায়। আবার এটিও লেখা ছিল যে কিছু কিছু মতানুসারে একে টেম্পল অফ মিনার্ভাও বলা হয়, যেহেতু মন্দিরটি গ্রিক দেবী এথেনাকে উৎসর্গ করা হয় এবং এথেনার রোমান নাম মিনার্ভা, সেই জন্যই এই নামকরণ। আর মিনার্ভা কথাটা শোনার পরেই উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারের কথা মনে পড়ে গেল। আসলে গ্রিক, রোমান এই সব কিছুর সঙ্গে আমাদের জীবনের শিল্প, শিক্ষা, থিয়েটার এই সব কিছুই তো কোথাও না কোথাও কানেক্টেড। সেই জন্য ওখানে দাঁড়িয়ে এই তথ্যটা পাওয়ার পরে হঠাৎ করে মিনার্ভা থিয়েটারের কথাই মনে পড়েছিল। আমরা ক্যামেরা অন করে নিজেদের ছবি তুলছিলাম, বিভিন্নভাবে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, যেমন অনেকেই করে থাকে পর্যটক হিসেবে। সেই সব কিছুই আমরা করছিলাম, ঠিক কথাই, কিন্তু বারবার এটাই মনে হচ্ছিল যে এই স্বপ্নটা সত্যি হলো শেষমেশ, এটা যেন বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে একটা জায়গায় দেখলাম অনেকেই ভিড় জমাচ্ছে। আরেকটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি গ্রিসের পতাকা, আর ঠিক তার নিচে একটা ভিউ পয়েন্ট রয়েছে। চলো সেখানেই যাই। অনেকটা জায়গা জুড়ে এথেন্স শহরকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আরও একটু ক্যামেরা বন্দি করে রাখি। পাওয়া যাচ্ছে প্রচন্ড হাওয়া এখানে, পুরো মনে হচ্ছে আমি বোধহয় উড়ে যাবো, এরকম হাওয়া দিচ্ছে। চলো। এই অ্যাক্রোপলিস পাহাড়টিতে ওঠার পরে শুধুমাত্র যে পার্থেননই দেখেছি তা কিন্তু নয়, আরও একটি জিনিস দেখার রয়েছে, সেটি হলো
এরেকথিয়ন, এবং এটিও একটি মন্দির। তবে কোনো কোনো সময়তে এরকমও দেখা যাচ্ছে, মানে এখানে যে ইতিহাসটি লেখা ছিল সেখানে বলা হচ্ছে যে এমনও একটা সময় গেছে যেখানে এরেকথিয়নটি মন্দির হিসেবে কিন্তু দেখা হতো না, অনেক মানুষ এখানে একসঙ্গে থাকতেন। তবে এই যে মাটির অবস্থানটা এতটাই আলাদা রকমের, মানে ধরো ভূমিপৃষ্ঠটা একটু অন্য ধরনের হওয়ার কারণে এই স্থাপত্যটাও একটু এবড়ো-খেবড়ো মাটির ওপরেই তৈরি হয়েছে এবং সেইভাবেই ডিজাইন করা হয়েছে। একদিকে যেমন স্তম্ভ হিসেবে কিছু নারী মূর্তি দেখতে পাচ্ছি, আবার অন্যদিকে সেই এনশিয়েন্ট গ্রিক আমলের যে স্তম্ভগুলি দেখতে পাওয়া যায় বিভিন্ন স্থাপত্যে, সেটিও রয়েছে। আর দূর থেকে যদি দেখি তাহলে দেখে বুঝতে পারবে যে এর শেপটা কিন্তু একটু হলেও আলাদা, মানে সেই রকম ভাবে ধারাবাহিকতা মেনটেন করা যায়নি এটি তৈরি করার ক্ষেত্রে। তবে এই নারী মূর্তি স্তম্ভগুলির মধ্যে আরও 5টি স্তম্ভ অ্যাক্রোপলিসের যে নিজস্ব মিউজিয়ামটি রয়েছে সেখানে কিন্তু রাখা। সেই অ্যাক্রোপলিস মিউজিয়াম থেকে যতটুকু আমি রেকর্ড করেছি সেটা অবশ্যই ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার পাশাপাশি বারবার খালি এটাই বলতে ইচ্ছে হচ্ছে যে আজকে ইতিহাস যেন আমাকে আগলে রেখেছে, আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে শুধু এটাই ভাবছি যে এরম দিনটা জীবনে যেন সবসময় একটা রেড লেটার ডে হয়ে থাকবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি আমাদের মনে হলো যে না, এইবারে একটু মনে হচ্ছে পেটে টান পড়ছে, খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলতে হবে। গ্রিসে এসেছি, সেই জন্য আমি যে কি নিয়েছি তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পারছো। তবে সৌরভের এই ধরনের খাবার খুব একটা পছন্দ নয়, সেই জন্য ও নিয়েছিল গ্রিলড চিকেন আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল। হ্যাঁ, আমি নিয়েছি অথেন্টিক গ্রিক স্যালাড। এবার এটার মধ্যে বাকি যে স্যালাডের জিনিসগুলো রয়েছে সেগুলো খুবই সাধারণ, রয়েছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এছাড়া রয়েছে কিছু অলিভস, যেটা সত্যিই খুব ভালো খেতে ছিল। তবে যেটা মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো এই ফেটা চিজ। প্রায় 1700 শতাব্দীতে এর নামকরণ হয়েছিল ফেটা, যার মানে হলো স্লাইস, এবং তার আগে মানে বাইজেন্টাইন এরাতে এটা নাম ছিল প্রোসপাটোস। আর এরকমও শোনা যায় যে হোমারের ওডিসিতে এই ফেটা চিজের নাকি একটা কোথাও না কোথাও কানেকশন রয়েছে, মানে কোথাও একটা এমন বর্ণনা রয়েছে যা একেবারে অবিকল ফেটা চিজের মতনই বোঝায়। তবে এই ফেটা চিজের আরও একটা ইম্পর্টেন্স হলো এটা পিডিও প্রোটেকশন স্টেটাসের আন্ডারে রয়েছে, মানে প্রোটেক্টেড ডেজিগনেশন অফ অরিজিন, যেটা এর উৎপাদনকে গ্রিসেরই কিছু কিছু স্পেসিফিক রিজিয়নের মধ্যেই কিন্তু একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। আর সাধারণত ধরা হয় যে ছাগল এবং ভেড়ার এই দুই প্রকারের প্রাণীর দুধ থেকেই কিন্তু এই ফেটা চিজটি তৈরি করা হয়। আমি আগেও খেয়েছি ঠিক কথাই, কিন্তু এইখানকার টেস্টটা ভীষণই মনে হচ্ছিল আমাদের দেশের পনিরের সাথে কোথাও একটা যেন মিল রয়েছে। অন্য জায়গার ফেটা চিজে একটা অদ্ভুত উগ্র ধরনের গন্ধ পেয়েছি, তবে এই ফেটা চিজে একদমই সেটা ছিল না। সব মিলিয়ে স্যালাডটা ভীষণ রিফ্রেশিং ছিল, আর সত্যিই মনে হচ্ছিল যে পেটটাও ভরলো, মনেও একটা শান্তি পাওয়া গেল। কিন্তু এটার পরে আমাদের একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দেওয়া হয়েছিল, যেটা একটা একেবারে ওদের নিজস্ব রেস্টুরেন্টেরই কেক তৈরি করা হয়েছিল সেদিন, সেটি আমাদের দেওয়া হয়েছিল। আর ওপরে ছিল সার ক্রিম, দারুণ খেতে ছিল এক কথায়। দারুণ সুন্দর একটা লাঞ্চ করে নেওয়ার পরে আমরা ঠিক করলাম যে অ্যাক্রোপলিস মিউজিয়ামটাও আজকেই দেখে নেওয়া যাক, এবং আজকে আমরা একেবারে দীর্ঘক্ষণের ট্যুর প্ল্যান করেই এসেছিলাম। সেই জন্য আমরা শারীরিকভাবে একটা ক্লান্তি অনুভব করলেও মনকে বারবার এটাই বলছিলাম যে দিস ইজ ইট, হয়তো এই সুযোগ আর দ্বিতীয়বার নাও আসতে পারে। সেই জন্য এবারে একেবারে যেখানে এসেছি সেই জায়গাটা চষে ফেলতে হবে, যে কটা জিনিস আছে যতটা পারা যায় কভার করে ফেলতেই হবে। আর যাওয়ার পথেই এটা দেখতে পেলাম, এটি হলো একটি এনশিয়েন্ট বাথ হাউস, যেখানে অবশ্যই আগেকার দিনের স্নানাগার হিসেবেই ধরা হচ্ছে এটিকে, এবং এটি অবশ্যই একটি আর্কিওলজিক্যাল সাইট। এবারে চলে এলাম ওই অ্যাক্রোপলিস মিউজিয়ামটিতে, এবং এখানে আসার অন্যতম কারণ হলো এটাই যে এইটিও কিন্তু একটি এমন মিউজিয়াম যেটিকে আর্কিওলজিক্যাল মিউজিয়াম বলা হচ্ছে, এবং তার মূল কারণ হলো এথেন্সের অ্যাক্রোপলিসের যে আর্কিওলজিক্যাল সাইটটি থেকে বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছিল তা হাজার হাজার বছরের ইতিহাস বহন করছে।
বিশেষ করে গ্রিসের ব্রঞ্জ এজ থেকে রোমান, এমনকি বাইজেন্টাইন গ্রিস পর্যন্ত কিন্তু এর ব্যাপ্তি রয়েছে। আমরা ঢুকেই প্রথম যে জিনিসটি ভীষণভাবে আমাকে আকর্ষণ করলো সেটা হলো একটি পার্টিকুলার মডেল, যেটিকে বলা হচ্ছে দ্য স্যাংচুরি অফ ডায়োনিসাস বা দ্য থিয়েটার অফ ডায়োনিসাস। এবং এটা পড়ার সাথে সাথে এই জিনিসটাই মনে হচ্ছিল যে কম্প্যারেটিভ লিটারেচারের আমরা যখন প্রথম বর্ষে গ্র্যাজুয়েশনে, সেই সময়তে আমরা গ্রিক থিয়েটারের একটি পার্ট পড়েছিলাম, আর সেখানে ডায়োনিসাসেরও উল্লেখ ছিল। আর তারপরে যেটা আরও বেশি আমাকে আকর্ষণ করলো সেটা হলো এই বাস্ট অফ অ্যান ওল্ড ম্যান লেখা ছিল, এবং তারপরে তার নিচে লেখা ছিল এর গঠন, আকার এবং প্রকৃতি দেখে একে হোমারের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। সত্যি গায়ে কিরকম কাঁটা দেয়। আর এখানে রয়েছে একটি মডেল, যেটি হলো মূলত অ্যাক্রোপলিস পাহাড়ের বিভিন্ন মন্দিরের গঠন এবং তার গেটওয়ে ঠিক কিরকম দেখতে ছিল একদম প্রাচীন ইতিহাস সময়, তারই কিছুটা অংশ। আর এই যে জায়গাগুলো তোমরা দেখছো, স্তম্ভের যে মাথার দিকটা সেটাও রাখা ছিল। তখন দেখালাম যে এরেকথিয়েনের মন্দিরটা, সেখানে যে 5টি স্তম্ভের কথা বলছিলাম তারই কিছুটা অংশ কিন্তু এইখানে রাখা রয়েছে। অংশ বলছি কারণ একটি স্তম্ভের মধ্যে দেখতেই পাচ্ছ মুখটিকে আর বাঁচানো যায়নি। এই সব কিছু দেখতে দেখতে এমন একটা জায়গায় এলাম যেখান থেকে অ্যাক্রোপলিস পাহাড়টির একটা অন্য রকমের ভিউ দেখতে পাচ্ছিলাম, এবং তার সঙ্গে এথেন্সের বাকি শহরের বেশ কিছুটা অংশ। এখানে অনেকে রেস্টও করছিল, আর সত্যি এত হাঁটাহাঁটি হয়েছে যে একটুখানি না বসলে পাটাও যেন মনে হচ্ছে আর অচল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু সব মিলিয়ে যতই দেখছিলাম ততই যেন ক্লান্তিটা কোথায় উবে যাচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল আরো কিছুক্ষণ একটু তাকিয়েই থাকি আর একটু ভাবি যে সত্যিই আমি এই জায়গাটাতে আছি। এই মিউজিয়ামের আরও একটি গুরুত্ব হলো এটাই যে এখানে একটি এক্সকাভেশন সাইটও রয়েছে, মানে যে জায়গাটা খনন করতে করতে সেই প্রাচীনকালের ইতিহাস পাওয়া গেছে, মানে একদম পুরনো একটা বাড়ির কিছুটা অংশ যেখানে প্রায় 11 জন মানুষ একসঙ্গে থাকতেন, তার পাশে একটি স্নানাগার। এই সমস্ত কিছু যে জায়গাটায় পাওয়া গেছে সেটা কিন্তু একই রকমভাবে প্রোটেক্ট করার চেষ্টা চলছে এখনো অবধি, যার জন্য ঠিক এইভাবে স্ট্রাকচার করা হয়েছে মিউজিয়ামের বেসমেন্টের জায়গাটি, যেটি হলো একটি এক্সকাভেশন সাইট। এবং এর ওপরে বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু এমনভাবে কিছু কিছু জায়গায় কাঁচ দেওয়া ছিল যেখানে মেঝে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। আর তারপরে যাদের বাস্ট দেখতে পেলাম তার মধ্যে প্রথম ছিল দ্য বাস্ট অফ অ্যারিস্টটল। দেখে সত্যি তাক লেগে যাওয়ার মতনই একটা অনুভূতি হচ্ছিল। কত পড়েছি এনাদের কথা, শুধুমাত্র ইতিহাসে নয়, ফিলোসফিতেও। আর তার সঙ্গে ছিলেন প্লেটো। অ্যারিস্টটল, প্লেটো এবং সক্রেটিস এই নামগুলি একই সাথে প্রায় উচ্চারিত হয়, তবে আমরা দুঃখের বিষয় সক্রেটিসের কোনো রকম বাস্ট কিন্তু এখানে দেখতে পাইনি। এরপরে যাকে দেখলাম তিনি হলেন অ্যাফ্রোডিটি। প্রথমে লেখা ছিল যে হেড অফ গডেস স্ট্যাচু, এবং তারপরে লেখা ছিল প্রবাবলি অ্যাফ্রোডিটি, তাই খুব শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে সব মিলিয়ে প্রথম দিনের হিসেবে আমরা যতখানি ঘুরলাম আর যতখানি অভিজ্ঞতা সঞ্চয় করলাম তা সত্যিই একেবারে মনের সেই মণিকোঠায় বাঁধিয়ে রাখার মতনই যেন মনে হচ্ছিল। আর দেখতে দেখতে রাস্তাতেও বিভিন্ন ধরনের থিয়েটারের পোস্টার দেখতে পাচ্ছিলাম, এবং প্রায়শই একটা পোস্টার খুব কমন দেখলাম যেখানে লেখা ছিল যে প্রতিদিন এই নাটকটি অভিনয় করা হয়। এই যে লেখা রয়েছে 6 women in Greek tragedy। কিন্তু দুঃখের বিষয় বা ট্র্যাজিক ব্যাপার হলো এটাই যে যে সময়টিতে এই নাটকটি অভিনয় করা হচ্ছিল সেই সময়টিতে আমরা থাকবো না, সেই জন্য আমাদের এইটা আর ভাগ্যে ছিল না দেখার মতন। তবে যেটা ভাগ্যে ছিল সেটা হলো বিভিন্ন ঐতিহাসিক কর্নার, এবং তার পাশাপাশি কি সুন্দর যে কয়েকটা রাস্তা দেখলাম, সেটা সত্যিই একেবারে স্বপ্নের মতো লাগছিল। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। হয়তো একটু বেশিই বড় হয়ে গেছে, কিন্তু কি করব, এত কিছু শেয়ার করার রয়েছে, সব কিছু কি আর বাদ দিয়ে দেওয়া যায়? কিছু কিছু সময় মনে হচ্ছে হয়তো একটু বেশিই কথা বলে ফেলছি, বা হয়তো একই জিনিস বারবার বলে ফেলছি। কিন্তু এমন একটা অভিজ্ঞতার কথা কিভাবে যে মাঝে মাঝে ব্যক্ত করব সেটা সত্যি নিজেও ভেবে পাই না। তবে কেমন লাগলো আজকের এই ব্লগটি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও।
আর যদি কোথাও গিয়ে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে গ্রিসের আরও একটি নতুন ব্লগে। আর পরের ব্লগে কি থাকছে সেটা না হয় ছোট করে তোমাদের একটু জানিয়েই দিই। পরের ব্লগে তোমরা দেখতে পাবে সেই ঐতিহাসিক প্লেগ্রাউন্ড যেখানে প্রথম মডার্ন অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল, আর তার সঙ্গে ছিল আমাদেরও সেই রানওয়েতে দাঁড়িয়ে কিছুটা সেই সময়টাকে উপভোগ করা, আর তার পাশাপাশি অলিম্পিক্সের কিছু ইতিহাস জানা। আর তার সঙ্গে তোমাদের জন্য থাকবে মোনাস্টেরাকি স্কোয়ারের একটা অদ্ভুত সুন্দর বাজার এরিয়া ঘুরে দেখা এবং আমাদের পরিক্রমা। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে এই নতুন ব্লগটিতে। আর আজকের মতন জানাই বাই।